নমস্কার। ডিটেনশন ক্যাম্প নিয়ে আজকে আমি আপনাদের সামনে রয়েছি অনুপম। কেন্দ্রীয় সরকারের নতুন নির্দেশিকা অনুযায়ী প্রতিটি রাজ্যে ডিটেনশন ক্যাম্প করার নির্দেশ বাধ্যতামূলক করে দিয়েছে কেন্দ্র সরকার। এই ডিটেনশন ক্যাম্প কতটা সাধারণ মানুষের ওপর প্রভাব ফেলতে পারে সেই নিয়েই আমরা কথা বলবো আজকে আমাদের মধ্যে উপস্থিত আছেন মেদিনীপুরের স্বনামধন্য আইনজীবী সম্মানীয় অভিজিৎ সামন্ত। 365 পক্ষ থেকে আপনাকে নমস্কার জানাই। নমস্কার দাদা, আপনার কাছে প্রথম যে প্রশ্নটা রাখবো, কেন্দ্রীয় সরকার ইতিমধ্যেই প্রতিটি রাজ্যে ডিটেনশন ক্যাম্প করার নির্দেশ দিয়েছে। কতটা সাধারণ মানুষের উপর প্রভাব ফেলতে পারে এই নির্দেশিকা? ডিটেনশন ক্যাম্প কি সেটা সাধারণ মানুষের জানা খুব দরকার। সিএ নতুন নাগরিকত্ব আইন এসছে, সেই আইনে যদি কেউ নাগরিকত্ব না হয়, আমার দেশে অবৈধভাবে অনুপ্রবেশ করে, তাহলে তাকে চিহ্নিত করে ডিটেনশন ক্যাম্পে রাখা হয়। সেই জন্য সরকার বলেছে প্রতিটি রাজ্যে ডিটেনশন ক্যাম্প বানাতে হবে। এটি রাজ্যের মূল বক্তব্য। তবে এটা আরও আমাদের পেছনে চলে যেতে হবে। সিএ কি, নাগরিকত্ব আইন কি, কর্ণাটক কি আছে, সেটা তো পর্যালোচনার বিষয়। আচ্ছা, দ্বিতীয় যে প্রশ্নটা জানতে চাইবো, অনুপ্রবেশ আইন কতটা যুক্তিযুক্ত এবং কতটা স্বচ্ছ এবং কঠিন? অনুপ্রবেশ আইন স্বচ্ছ কঠিন এটা আমার পক্ষে বলা পসিবল নয়। অনুপ্রবেশ আইন 1955 সালে নতুন আইন হয়, আছে একটা তো আমার দেশে। 1955 সালে নাগরিকত্ব আইন একটা ছিল। ভারতবর্ষের সংবিধান 2য় অংশের 1 থেকে 5 অনুচ্ছেদে নাগরিকত্ব আইন সংক্রান্ত সব কথাই বলা আছে। যেখানে বলা আছে আফগান, বাংলাদেশ, প্যারিস থেকে আসা হিন্দু, শিখ, বৌদ্ধ, জৈন, পার্সি, খ্রিস্টান, তারা ধর্মীয় কারণে যদি আমাদের দেশে আসে তারা নাগরিকত্ব পাবে। কারণ সেই সময়টা আমার দেশভাগের একটা ব্যাপার ছিল, গন্ডগোল ছিল। আমরা যখন এদেশ ভাষাগতভাবে, ধর্মীয়ভাবে আলাদা হয়, পাকিস্তান, বাংলাদেশ, তখন কিছু মানুষ এদিক সেদিক হয়েছিল, বাংলাদেশ থেকে কিছু মানুষ বিতাড়িত হয়ে এসেছিল, তখন একটা নাগরিকত্ব আইন ছিল। নতুন করে আইনটা খুব একটা জরুরি আছে বলে আমার মনে হয় না, একই আইনেই করা যায়। নতুন আইনে যেটা বলা আছে যে ধর্মীয় কারণে যদি এদেশে কেউ আসে তাকে নাগরিকত্ব দেওয়া হবে। বা ধর্মীয় কারণে সে এখানে কিভাবে এসছে এটা ডিটেক্ট করা তো বড্ড মুশকিল। সে ধর্মীয় কারণে এখানে এসছে, না কোনো অসৎ কাজের জন্য এসছে, না সৎ কাজের জন্য এসছে। সে কি এখানে কালীঘাটের মন্দির দেখতে এসছে, না তারাপীঠের মায়ের মন্দির দেখতে আসছে, ওটা বলা বড় মুশকিল আছে। ধর্মীয় কারণে ভারতবর্ষে এলো একজন বিদেশি নাগরিক, তাহলে সে ধর্মীয় কারণটা কিভাবে বিবেচিত হবে? সে ধর্মীয় কারণে আমার দেশে প্রবেশ করেছে, এটা বড় কঠিন একটা জিনিস, মানে বিতর্কিত জিনিস। সে বলবে আমি এসছি, আমরা বলবো সে আসেনি, তাহলে এটা তো খুব অত্যন্ত বিতর্কিত জায়গা। তারপরে আমাদের তো জেল আছে। যদি কেউ না আমার দেশে অনুপ্রবেশ করে অন্যায়ভাবে, তার কাছে সেরকম বৈধ কাগজপত্র কিছু না থেকে থাকে, ফরেনার একটা কেস হবে, কেস হলে কোর্টের রায় তাকে জেলখানে পাঠাবে। তারপর আমার দেশ তো ধর্মশালা নয়, যে যখন আসবে সে যখন থেকে যাবে এখানে। তবে অ্যাকচুয়ালি এটা হিন্দু মুসলিমদের মধ্যে একটু লাগিয়ে দাও, যাতে তাদের বিজি থাকে। আমার ধারণা এটাই, যে ধর্মীয় কারণে কেউ এলে তাকে নাগরিকত্ব দেওয়া হবে। ধর্মীয় কারণে আসছে এটা কিভাবে তাকে ডিটেক্ট করা হবে? ভারতবর্ষে জেল থাকা সত্ত্বেও এই ডিটেনশন ক্যাম্প করতে হচ্ছে কেন? এটা কি ইচ্ছাকৃতভাবে সরকার করতে চাইছে? ভারতবর্ষে ডিটেনশন ক্যাম্প এক্সট্রা করে কিছু দরকার আছে বলে আমি মনে করি না। আমার দেশের হিউজ সংখ্যক, আমরা জানি না আদৌ কতটা অনুপ্রবেশ আছে। যদি হিউজ সংখ্যক খুব হয় যেটা জেলে রাখা যাবে না, তাহলে ডিটেনশন ক্যাম্পে রাখতে হবে। আর যদি আমরা ক্যাম্প বানাই, সেটা তো দেশের আর্থিক অবস্থার উপরে একটা প্রভাব ফেলবেই। তার জায়গা, তার বিল্ডিং বানানো, তার অ্যাটমসফিয়ার, তার সবকিছুই অর্থনৈতিক অবস্থার মধ্যে একটা অর্থনৈতিক অবস্থা এই জিনিসটা ফেলবেই। আমরা যা দেশের আমাদের লোক সংখ্যা, আবার যদি আমি কাউকে অন্য দেশ থেকে আসার লোককে তাকে নাগরিকত্ব দিলাম, এমনি কাজকর্ম খুবই দিনে দিনে লোক সংখ্যা বৃদ্ধির জন্য কাজ কমে যাচ্ছে, মানুষের কাছে লোক কাজ পাচ্ছে না। তাহলে একটা কাজের জন্য আরো একজন তো কম্পিউটার এসে উপস্থিত হয়। তাহলে আমি আবার রিপিট করছি কথা, যে আমার দেশ এমন ধর্মশালা নয়
যাকে যে কোনো কারণে যাকে এলে তাকে আমাদের নাগরিকত্ব দিয়ে দেবে। আমি এটা মনে করি না, একদমই মনে করি না। কারণ দেশ ভাগ হয়েছে, তখন যে কে কোথায় থাকবে তার মতো করে সে জায়গায় বসবাস করছে। আজ নতুন করে কেউ এখানে আসবে, তাকে ধর্মীয় কারণে আসবে, ধর্মীয় কারণে মুসলিমরাও আসতে পারে, যে আমি এখানে ধর্মকর্ম আসছি, হিন্দুরাও আসতে পারে। যেমন আগে 1955 সালে যে আইনটা আমি প্রথমেই বলেছিলাম যে শিখ, বৌদ্ধ, খ্রিস্টান যারা নিপীড়িত হবে তাদের একটা বিশেষ ব্যবস্থার মধ্য দিয়ে তাকে আমার দেশের নাগরিকত্ব দেওয়া হয়। ডিটেনশন ক্যাম্প একটা মহামান্য সুপ্রিম কোর্টের একটা রায়ও আছে, যেটা অসমে একমাত্র প্রযোজ্য। অসম যেহেতু বাংলাদেশের থেকে না কিছু মানুষ এসে এখানে অবৈধভাবে বসবাস করেছিল, সেখানে লোক সংখ্যা এত বেশি নাগরিক ফরেনার একটা মামলা হয়েছিল, যাতে জেলের মধ্যে তাকে আলাদাভাবে তাকে রাখা হয়েছিল এবং সেখানে ডিটেনশন ক্যাম্প তৈরি হয়েছিল। এবার সব রাজ্যে ডিটেনশন ক্যাম্প তৈরি করতে হবে, এই সরকার এই যুক্তিটা আমি আমার ব্যক্তিগত মত একদম বলছি, যেটা আমার মনে হচ্ছে না বা প্রয়োজনীয়তা আছে। দেশের আর্থিক অবস্থার ক্ষতি হবে বটে, লাভ কিছু নয়। ডিটেনশন ক্যাম্প মানে সাধারণ মানুষের মধ্যে একটা ভয় ভীতি কাজ করে, কি হবে কি না হবে। সেই জায়গায় দাঁড়িয়ে সাধারণ মানুষের জন্য কি করবে? না, ডিটেনশন ক্যাম্প আদৌ হবে কিনা তার জন্য আমাদের দেশের বিচার ব্যবস্থা আছে, মহামান্য হাইকোর্ট আছেন, মহামান্য সুপ্রিম কোর্ট আছেন। সবাই একটা আমরা আমাদের মতো করে নিয়ম পাস করে দেবো, সেটা আমাদের বিচার ব্যবস্থা চোখ বন্ধ করে থাকবে, আমি এরকম দেখিনি। আমাদের কোর্ট, মহামান্য সুপ্রিম কোর্ট, মহামান্য হাইকোর্ট সুমোটো অনেক মামলা করেছে। তারা যদি মনে করে এটা নাগরিকত্বের ক্ষতি হবে, কোর্ট কেউ মামলা না করলেও কোর্ট সুমোটো অনেক মামলাই করেছে। এই মামলাটা কি হবে আমি জানি না, তবে নাগরিক মানুষের ক্ষতি হবে এমন কিছু কোর্ট চোখ বন্ধ করে বসে থাকবে না বলেই আমার মনে হয়। আর ডিটেনশন ক্যাম্প এক অস্থায়ী জেল, সেখানে তাকে নির্দিষ্ট সময় থাকতে হবে। ওই যে নতুন আইনে যা বলা আছে, ধর্মীয় কারণ যদি আসে, যদি মনে করে যে ধর্মীয় কারণেই এসছে, যদিও সেটা কিভাবে বিবেচিত হবে যে ধর্মীয় কারণে আসছে আমার জানা নেই, সেরকম কোনো কথা রিফ্লেক্ট এই আইনে খুব ক্লিয়ার করে বলা নেই আমার মনে হয়। তাকে সেখানে রাখা হবে, নির্দিষ্ট সময় তাকে সেখানে থাকতে হবে, তারপরে সে নাগরিকত্বর জন্য প্রেয়ার করবে সরকার বা আমার দেশের আইন যদি মনে করে তখন নাগরিকত্ব দেবে। ঠিক আছে, আপনার কাছে শেষ যে প্রশ্নটা জানতে চাইবো, যে বছর ঘুরলেই বিধানসভা নির্বাচন, তার আগেই কিন্তু কেন্দ্রীয় সরকারের এই নতুন নির্দেশিকা, এটা কি শুধুই রাজনৈতিক স্বার্থে এই নির্দেশিকা দেওয়া হয়েছে, কি মনে করছেন? না, আমি রাজনৈতিক স্বার্থে কিনা সেটা আমার পক্ষে বলা সম্ভব নয়, কেন করেছে কি। তবে আমি একটা বলবো, যখন মনে আছে যে আমাদের 2024 সালে 21শে জুলাই যখন বাংলাদেশ অস্থির হয়ে ওঠে, সেই সময় সিএর কিন্তু একটা জিগির উঠেছিল। তারপরে 10 বছর এটা লাগলো, 2025 10 বছর লাগলো এইটা নির্দেশিকা পাঠায়, মাঝে আবার থেমে যায়, মাঝে বেড়ায়। এটা যদি আমি এটা দেশের প্রয়োজনটা থাকতো তাহলে বেরাতো। অনেক সময় এটাকে অ্যামেন্ডও করেছে, মানে মানুষের রাজনৈতিক দলের চাপ বলুন, মানুষের ইচ্ছাই ভাবনার উপর ভিত্তি করে নাকি আমি জানি না, অনেক অ্যামেন্ড হয়েছে আইনটা। যখন বাংলাদেশে গন্ডগোল হলো তখন বলছে সিএ করে নাগরিকত্ব তোমাদেরকে নিতে হবে। তাহলে তো প্রথম নাগরিকত্ব ভাবে একটা মেয়েকে বাংলাদেশে নগ্ন করে, হিন্দু মেয়েকে নগ্ন করে তোলানো হয়েছে, তাকে তো প্রথম ধর্মীয় কারণে তো সে নিপীড়িত হয়েছে, প্রথমে ফার্স্ট নাগরিকত্ব তার পাওয়া উচিত আমি মনে করি। এটা ভোটের আগেই আসে, কতটা কি হবে সেটা আমার পক্ষে একদমই বলা সম্ভব নয়। তবে আমি এটুকু বুঝেছি যে হিন্দু মুসলিমদের মধ্যে একটা জিগির তুলে দাও, যাতে রাজনৈতিক দল অনেকটাই ফায়দা পাবে বলে, কে পাবে সেটা আমি বলতে পারবো না, পাবে বলে আমার মত। এতক্ষণ আমরা কথা বলছিলাম মেদিনীপুরের স্বনামধন্য আইনজীবী সম্মানীয় অভিজিৎ বাবুর সাথে। আবারও কোনো না কোনো প্রশ্নের ভিত্তিতে আলোচনা হবে, আর সেই আলোচনা সরাসরি সময় 365-র মধ্য দিয়ে আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করব। দেখতে থাকুন সময় 365। নমস্কার।